আসসালামু আলাইকুম। বাংলাদেশের পরিস্থিতি এমন হয়ে গেছে যে কে কার পক্ষে রাজনীতি করছে এবং কে কার হয়ে রাজনীতিতে অংশগ্রহণ করছে, এই বিষয়টি কিন্তু খুলাসা করা যেমন সম্ভব হচ্ছে না, ঠিক একইভাবে বুঝে ওঠাও কিন্তু অনেকটা মুশকিল হয়ে যাচ্ছে। এবং সেই মুশকিল কিন্তু কোনোভাবে আসান হচ্ছে না। যেমন সম্প্রতি আমরা দেখলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের নতুন যে রাজনৈতিক দল গঠন করার পরিকল্পনা গ্রহণ করেছে, সেটি মূলত তারা বেশ কয়েক মাস আগে থেকেই তারা সিদ্ধান্ত নিয়েছিল যে তারা একটি রাজনৈতিক দল গঠন করবে। এবং সেই রাজনৈতিক দলের মাধ্যমে বাংলাদেশে যে গণতান্ত্রিক পরিবেশ রয়েছে, সেই গণতান্ত্রিক পরিবেশে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। এবং অনেক উপদেষ্টাও কিন্তু ইতিমধ্যে এমপি, মন্ত্রী হওয়ার যে নির্বাচনী প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়ায় অংশগ্রহণ করে জনপ্রতিনিধি নির্বাচন হওয়ার স্বপ্নও কিন্তু দেখেছেন। তবে এই যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দল গঠন করার শুরুতে কিন্তু আমরা দেখেছি যে ইসলামী ছাত্র শিবির যেটি রয়েছে, সাধারণত জামাতে ইসলামের ছাত্র সংগঠন, সেই ছাত্র সংগঠন থেকে সদস্য সচিব পাওয়া কিংবা সদস্য সচিব পদ নিয়ে তাদের মধ্যকার যে ৫ টি রাজনৈতিক মতাদর্শ রয়েছে, সেই ৫ টি ভিন্ন, ভিন্ন রাজনৈতিক মতাদর্শের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে। এবং সেই বিরোধের প্রভাবে তাদের মধ্যে থাকা বিভিন্ন ধরনের অভ্যন্তরীণ কথাবার্তা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে একেকজন একেক ভঙ্গিমায় ফাঁস করে দিচ্ছেন। যেটাকে বলা হয় সাধারণত গুমর উন্মোচন। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ঢালাওভাবে কিন্তু এই সকল বিষয়বস্তু প্রচার হচ্ছে। এর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য যে বিষয়টি, সেটি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল প্রকার কার্যক্রম প্রকৃতপক্ষে সম্পূর্ণ করেছে বা সফলভাবে সমাপ্তি দিয়েছে কিন্তু ইসলামী ছাত্র শিবির। অর্থাৎ জামাতের ছাত্র সংগঠন। এবং ছাত্র শিবির কিন্তু এটি স্পষ্টভাবে ক্রেডিট নিতে চাচ্ছে বা বিভিন্নভাবে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি প্রচার করেছে। অপরদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা রয়েছেন, তারা প্রকৃতপক্ষে এই বিষয়টিতে বিরোধ প্রকাশ করেছেন এবং বিভিন্নভাবে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। যদিও এটি আপাতদৃষ্টিতে সাধারণত যে গুমর উন্মোচনের বিষয়টি চলছে বা তাদের মধ্যে যে অভ্যন্তরীণ বিভেদ সৃষ্টি হয়েছে, এটিকে ঢাকার জন্য বিভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের পায়তারা কিন্তু চলছে। তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য যে পায়তারা সেটি হচ্ছে বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্রদলের মধ্যকার সংঘর্ষসমূহ। এবং এই সংঘর্ষসমূহ প্রকৃতপক্ষে ছাত্রদলের অবস্থান কোন দিকে নিয়ে যাবে? কারণ আমরা ইতিমধ্যে দেখেছি যে ৫ই আগস্ট পরবর্তী সময়ে যখন আওয়ামী লীগের পতন হয়, তখন জুলাই আগস্টে ছাত্রদের উপর নির্যাতন, নিপীড়ন এসব কার্যকলাপের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের যে ভ্রাতৃপ্রতিম সংগঠন রয়েছে বাংলাদেশ ছাত্রলীগ, সেই বাংলাদেশ ছাত্রলীগকে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ ঘোষণা করে। এবং বাংলাদেশের সন্ত্রাস দমন আইনের মাধ্যমে এটিকে একটি সন্ত্রাসী সংগঠন হিসাবে আখ্যায়িত করে। যার ফলশ্রুতিতে বাংলাদেশ ছাত্রলীগ বর্তমানে বাংলাদেশে নিষিদ্ধ রয়েছে। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে শুরু করে সকল প্রকার কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এবং একই পথে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রদলকেও কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা রয়েছেন তারা নিয়ে যাচ্ছেন। সম্প্রতি খুলনা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাসমূহ ঘটছে বা ঘটেছে, সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সকল বার্তাসমূহ দিয়েছে, তাতে স্পষ্ট করে তারা বুঝিয়ে দিয়েছে যে ছাত্রলীগ যে পথে হেঁটেছে বা ছাত্রলীগ যে কাজগুলো করেছে, সেই একই কাজ যদি অন্য কোনো রাজনৈতিক দল করে বা ছাত্রদল করে, তাহলে ছাত্রলীগের মতোই তাদের পরিণতি হবে। সুতরাং এখানে বুঝার বাকি নেই যে ছাত্রলীগ পরবর্তীতে এবার ছাত্রদলকে নিষিদ্ধ করার পরিকল্পনা কিন্তু বা নকশা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছে। এবং এই বিষয়টি নিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রীতিমতো প্রশ্ন ওঠা শুরু হয়েছে যে তাহলে প্রকৃতপক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কারা? এরা কি শুধুমাত্র সাধারণ ছাত্র?
নাকি সাধারণ ছাত্রের মধ্যে অন্য কেউ নিহিত রয়েছে কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের স্বার্থ নিহিত রয়েছে? এই বিষয়টি ব্যাপকভাবে প্রশ্ন ওঠা শুরু হয়েছে বিগত দিন থেকে এবং বিভিন্ন ধরনের আলোচনাও কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। তাহলে প্রকৃতপক্ষে সমন্বয়ক কারা? প্রকৃতপক্ষে এই যে ছাত্র জনতা বলতে যাদেরকে বোঝানো হয় তারা কারা? এটি কি প্রকৃতপক্ষে শিবির যে ক্রেডিটটি নিতে চাচ্ছে বা শিবিরে যারা রয়েছেন তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সফল করতে সহযোগিতা করেছেন ৯০% তাহলে কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৯০% শিবিরের নেতাকর্মী? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে যারা পিছন থেকে পরিচালনা করছেন তারা প্রকৃতপক্ষে শিবির মাইন্ডেড বা শিবির কেন্দ্রিক রাজনীতিতে বিশ্বাসী কিনা? এই প্রশ্নটিও কিন্তু চলে আসছে। এখন বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে একইভাবে ছাত্রলীগকে যেমন নিষিদ্ধ করেছিল, ছাত্রদলকেও যদি নিষিদ্ধ করার পরিকল্পনা করে এবং সেটি বাস্তবায়িত হয়ে যায়, তাহলে বাংলাদেশের পরিস্থিতি আসলে কোন দিকে যাবে? বাংলাদেশের ছাত্র রাজনীতি প্রকৃতপক্ষে কোন দিকে যাবে? দেখুন, ১ম এ যে ছাত্র সংগঠনটিকে সন্ত্রাসী আখ্যা দিয়ে বা সন্ত্রাসী বলে নিষিদ্ধ করা হয়েছে, এটি সাধারণত একটি রাজনৈতিক চাল বলা যেতে পারে। কারণ আওয়ামী লীগ পতন হওয়ার পরে আওয়ামী লীগের যে শক্তি, সেই শক্তিটি হচ্ছে তাদের ছাত্র সংগঠন ছাত্রলীগ। যেহেতু তাদের এই শক্তিকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, সুতরাং তাদেরকে দমন করা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে আইনের মাধ্যমে সহজ হবে। কারণ নিষিদ্ধ হওয়া মানেই কিন্তু কোনো কার্যক্রম পরিচালনা করা যাবে না। সুতরাং সেটি বেআইনি। আর বেআইনি কার্যক্রম পরিচালনা করতে গেলেই কিন্তু আইনি জটিলতায় পড়লে সেটা কোনো প্রকার আপত্তি-বিপত্তি রাখবে না। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী যে ছাত্রদল রয়েছে, তারাও কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অর্থাৎ সরকার পতনের যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে কিন্তু ঐক্যবদ্ধভাবে ছাত্র জনতার মধ্যে ছিল। এবং ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মী বিভিন্ন জায়গায় বিভিন্ন স্তরে কিন্তু এই আন্দোলনে করেছেন এবং আন্দোলনে যোগানও কিন্তু তারা দিয়েছেন। তাহলে প্রকৃতপক্ষে তাদের প্রতি এখন এত ক্ষোভ কেন? এটি বিশ্লেষণের স্বার্থে যদি আমরা দেখি, তাহলে মূলত এক শ্রেণী রয়েছেন যারা প্রকৃতপক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা ছাত্র জনতা কিংবা অন্য কোনো রাজনৈতিক দল যারা তাদের উদ্দেশ্য হাসিল করার জন্য মূলত এই কর্মকাণ্ড পরিচালনা করার চেষ্টা করছেন। বা এই ছাত্র রাজনীতির যে দলগুলো রয়েছে সেই দলগুলোকে কোনোভাবে বিরাজনীতিকরণের চেষ্টা করছেন। এর ফলশ্রুতিতে তাদের যে আধিপত্য বা তাদের যে ক্ষমতা বাস্তবায়ন করার যে একটি প্রক্রিয়া রয়েছে বা ক্ষমতায় যাওয়ার যে একটি স্বপ্ন রয়েছে সেটি বাস্তবায়ন করা সম্ভব হবে। যার ফলশ্রুতিতে কিন্তু ছাত্রলীগের পথে অনেকটাই ছাত্রদলকে বর্তমানে নিয়ে যাওয়া হচ্ছে। তবে এর ফলাফল কিন্তু বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে খুব একটা সুদূর প্রসারী হবে না। যদি প্রকৃতপক্ষে ছাত্রদলকে নিষিদ্ধ করে দেয়া হয়, তাহলে কিন্তু ছাত্রদল তাদের রাজনীতি এমনিতেই তারা বিগত ১৫ বছর রাজনীতি থেকে বিতাড়িত ছিল। বিভিন্ন ধরনের নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে গিয়েছে। এখন এই অবস্থায় যদি তাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবে নিষিদ্ধ করে দেয় বা রাজনীতির বাইরে ছুঁড়ে ফেলার চেষ্টা করে, তাহলে তারা কিন্তু কোনোভাবে বসে থাকবে না। এবং সেখানে তারা ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগের সাথে ঐক্যবদ্ধ হয়ে মাঠ পর্যায়ে আন্দোলনে নেমে যাবে। আর যখন এই দুটি বৃহৎ ছাত্র সংগঠন একীভূত হয়ে যাবে, সেটা হোক প্রকাশ্যে সেটা হোক গোপনে, একীভূত হয়ে যাবে, তখন কিন্তু এই ছাত্রদের আন্দোলন বৈষম্য বিরোধী যারা রয়েছেন বা সাধারণ শিক্ষার্থী কিংবা সাধারণ শিক্ষার্থীর আড়ালে যারা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছেন প্রকৃতপক্ষে, তারা কিন্তু কোনোভাবেই পেরে উঠবেন না। এবং তখন এই যে ছাত্র জনতা যে বিষয়টি রয়েছে, সেই ছাত্র জনতার বিষয়টিও কিন্তু সম্পূর্ণরূপে আলাদা হয়ে যাবে। কারণ প্রকৃতপক্ষে কিন্তু প্রতিটি ক্যাম্পাসে বা প্রতিটি রাজনৈতিক যে প্ল্যাটফর্ম রয়েছে, সেই প্ল্যাটফর্মে সাধারণত ছাত্র সংগঠনগুলোর যে স্তরগুলো রয়েছে, সেই স্তর এবং বিভাজনের উপর ভিত্তি করে কিন্তু রাজনীতি করা হয়। এবং প্রত্যেক দলের প্রত্যেক আদর্শের প্রত্যেক মতবাদে বিশ্বাসী
ছাত্ররা কিন্তু এই ছাত্র জনতার মধ্যে নিহিত। যখন ছাত্রদল ব্যাপক পরিসরে আলাদা হয়ে যাবে, কারণ ছাত্রলীগের পরবর্তীতে কিন্তু ছাত্রদলের অবস্থান বাংলাদেশে শীর্ষে, ২য় একটি বড় ছাত্র সংগঠন বাংলাদেশের প্রেক্ষাপটে। তো যখন ছাত্রদল পৃথক হয়ে যাবে এবং ছাত্রদলের সাথে ছাত্রলীগ যখন একীভূত হয়ে যাবে, তখন এখানে অন্য কোনো ছাত্র সংগঠন রাজনীতি করার জন্য বা আন্দোলন করার জন্য কোনোভাবেই পেরে উঠবে না। যার ফলশ্রুতিতে যারা বর্তমানে ছাত্র জনতার ব্যানারে রয়েছেন বা যে নির্দিষ্ট রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য ছাত্র সংগঠনের পিছনে কাজ করছেন, তারাও কিন্তু এখানে কোনোভাবে তাদের মুখোশ আড়াল করে টিকে থাকতে পারবেন না। বরঞ্চ তাদেরও পতন হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ছাত্র রাজনীতি করার যে ইচ্ছা প্রবণতা, রাজনৈতিক দল গঠন করার ইচ্ছা যে প্রবণতা, সেটিও কোনোভাবে বাস্তবায়ন হবে না। এবং এই বিষয়টি ঘটলে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার নানামুখী কর্মকাণ্ড বা নানামুখী আন্দোলন সংগ্রামের দিকে পতিত হয়ে যাবে। এবং এই আন্দোলন সংগ্রামকে কাভার করার মতো শক্তি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমানে নেই।